দেখুন, দুপক্ষই যুযুধান, একেবারে মুখোমুখি লড়াই। পত্রযুদ্ধ দিয়ে শুরু, তারপর বিবৃতি যুদ্ধ, তারপরে এসআইআর ঘিরে তাণ্ডবের পরিস্থিতি রাজ্যের বিভিন্ন কোণায়। তারই মধ্যে আজ স্পষ্ট দিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসআইআর হবেই, সব রাজ্যকে এটা বুঝতে হবে, কোনো বাধা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে যে কোনো নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা সংক্রান্ত 3 সপ্তাহ আগে দেয়া নির্দেশ পালন না হওয়ায় রাজ্যের ডিজিপিকে শোকজ করে হলফনামা দিতে বলা হলো। এর পাশাপাশি কিন্তু আজ সর্বোচ্চ আদালতে মান্যতা পেল মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী তীব্র আপত্তি জানিয়েছিলেন মাইক্রো অবজারভার নিয়োগে। আজ সুপ্রিম কোর্ট বলল, মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, নাম বাদ দেয়া সহ সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। এছাড়াও রাজ্যসহ একাধিক পক্ষ সময় বাড়াতে বলেছিল। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আর স্কুটিনির সময়সীমা বাড়ল, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যেতে চলেছে। আমার ব্যক্তিগত ধারণা, এ রাজ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে 28শে ফেব্রুয়ারি নাগাদ। আজ আমার প্রথম বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, আজ দিনের শেষে সুপ্রিম কোর্টের রায়ের বিচারে কার দিকে পাল্লা ভারী? সুমন, আজকে মহামান্য সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল জবাব হয়েছে, যে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এবং সেই প্রসঙ্গগুলির যেভাবে সমাধান হয়েছে, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে উভয়ের জন্যই, অর্থাৎ রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ের বক্তব্যেই মান্যতা থাকলো। অনেকটা তুমি বলতে পারো একটা রিকনসিলিয়েশন টাইপের, উভয়ই খুশি, কেউ হারলো না, কেউ জিতলো না। প্রথমত, তুমি নিজেও বললে যে মাইক্রো অবজারভারদের আর কোনো গুরুত্ব থাকলো না। ইআরও তারাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চূড়ান্ত অধিকারী থাকলেন, এই দাবিতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এটা মেনে নিতেই হবে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও একটা কথা উঠেছিল। উনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ চূড়ান্ত অবৈজ্ঞানিক। এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হাজার হাজার মানুষ অকারণ হেনস্থার সম্মুখীন হয়েছেন। চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি যে একই হতে পারে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই হতে পারে, এটা এআই ওই সফটওয়্যারের পক্ষে বা কোনো অবাঙালি অফিসারের পক্ষে বোঝা সম্ভব নয়। অর্থাৎ কোথাও কোথাও আমারও মনে হয়েছে এই ধরনের নোটিশ পাঠানোটা চূড়ান্ত অবৈজ্ঞানিক হচ্ছে। মুখ্যমন্ত্রী কথাই কিন্তু বলে আসছিলেন, আমি মেনে নিলাম। উল্টো দিকে আর একটা গুরুত্বপূর্ণ কথা এলো যে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, পাঁচবার আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের কাছে যে আপনারা কর্মী দিন, এবং গ্রুপ বি মানে উচ্চ পদস্থ অফিসারদের দিন, যারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় একদম। এবং আজকে এ প্রসঙ্গ উঠে এলো যে রাজ্য চাইলে এই তালিকা ৮৫০০ জনের তালিকা গেছে, তুমি নিজেও দেখালে, রাজ্য চাইলে এটা আগেই দিতে পারত এবং আগে দিলে সুষ্ঠুভাবে সমাধান করা যেত। আরও একটা কথা আমাকে বলতে হবে, যেভাবে গন্ডগোল তৈরি হয়েছে, আমি নিজে মনে করি কোথাও কোথাও গন্ডগোলটা তৈরি করা হয়েছে, কারণ একটি রাজনৈতিক দল তারা হয়তো চাইছিলেন না যে এসআইআরটা হোক। টিভি চ্যানেলে দেখেছি একজন বিধায়ক তিনি একেবারে পরিষ্কার বলেছেন যে হবে না, আপনারা বাড়ি চলে যান। অর্থাৎ এসআইআর তৈরি করবার ক্ষেত্রে শুনানি পর্বে যে ভাঙচুর, তাণ্ডব, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার সামিল, এটা কিন্তু আটকানো যেতে পারত। কেন পারেনি সেই প্রসঙ্গে ডিজিকে বলা হয়েছে অ্যাফিডেভিট দিতে, অ্যাফিডেভিট ডিজি নিশ্চয়ই দেবেন। আরও একটা কথা, যে চূড়ান্ত তালিকা কিন্তু 14 তারিখে কিছুতেই প্রকাশ করা সম্ভব না, একটা কথা মেনে নিতেই হবে যে এটা পিছিয়ে যাবে। আবার এটাও ঠিক যে এসআইআর হবেই, এই বার্তাটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে নয়, সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। আমরা নিজেরাও বলেছি, তোমার এই চ্যানেলে বলেছি যে দেশের সুরক্ষার জন্য এসআইআরটা প্রয়োজন। আরও একটা কথা, যে এসআইআরটা হতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিলেন শুধু পশ্চিমবঙ্গকে নয়, সমস্ত রাজ্যকে। আরও একটা কথা বলতে হবে, যে এই যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে, এই সফটওয়্যারটা একেবারে অপদার্থ, কোনো আপগ্রেডেশন নেই, যার জন্য আজকে এই সমস্যার সমাধান খুঁজতে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। আরও কতগুলো কথা বলে শেষ করব, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গেছেন একটা বিশেষ কারণে, আমরা মেনে নিয়েছি, কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন যে এত 15 বছরে যে সমস্যা তৈরি হয়েছিল তার কটার জন্য উনি সুপ্রিম কোর্টে গেলেন এবং এই কোটি কোটি টাকা ব্যয় করে। কেন এই কথা বলছি, আমরা দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এলে
তাঁরা যেভাবে নিজস্ব সুরক্ষা বলয় নিয়ে ঘোরেন, এভাবে যদি মুখ্যমন্ত্রীও সুরক্ষা বলয় নিয়ে ঘুরতে থাকেন কোটি কোটি টাকা ব্যয় করে, কারণ এই কথাটা বলছি, এই এক্সচেকার তো আমাদেরই গেল। কারণ আমি একেবারে সম্ভবত মনোজ ভার্মাকেও দেখলাম ওই সুপ্রিম কোর্টের করিডোর দিয়ে হাঁটছেন। এগুলোর কি কোনো দরকার ছিল? অর্থাৎ এই ক্ষতি, এই এত ব্যয়, এসবের প্রয়োজন কি ছিল? কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এসআইআর হবেই, সারা দেশে এসআইআর হওয়ার ফিরে আসার কোনো রাস্তা নেই। কাজেই তুমি যে প্রশ্নটা করলে, শেষ করব আমি এভাবে, যে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করত, রাজ্য সরকার যদি সহযোগিতা করত, সাধারণ মানুষকে এই হেনস্থাটার শিকার হতে হতো না। যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাধারণ মানুষ কিন্তু তারা লাইনে দাঁড়িয়েও এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কখনো কখনো তাদের উত্তেজিত করে তোলা হয়েছে, ভাঙচুর তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষকে হেনস্থার শিকার তৈরি করা হয়েছে। এই সব দিক আমার দেখে মনে হয় যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এটা ঠিক রায় নয়, এটা একটা অবজারভেশন, তাতে উভয় পক্ষই খুশি থাকে এবং একটা রিকনসিলিয়েশন গোছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.